নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে অজ্ঞাত পরিচয় গল্প অবলম্বনে একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার অন্তর্ধান রহস্য। গল্প পাঠে ও রজতের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, বারিনবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, বিশ্বজিতের ভূমিকায় সুদীপ্ত সরকার, শিবাজির ভূমিকায় জয় দাস, প্রশান্তবাবুর বউয়ের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইন রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে অন্তর্ধান রহস্য। বারিন বিশ্বাসের ফ্ল্যাটের কলিং বেলটা বাজতে শুরু করলো বেশ অধৈর্যভাবে। যিনি এসেছেন তিনি যে অতি ব্যস্ততায় রয়েছেন সেটা বারিনবাবুর বুঝতে অসুবিধা হলো না। স্ত্রী মনোময়ী দেবী দিন কয়েকের জন্য তার ভাইয়ের বাড়ি গেছেন, তাই বারিনবাবুর ফ্ল্যাট এখন খালি পড়ে আছে এবং তিনি একাই থাকেন। ঠিকে কাজের লোক দুপুরের মধ্যেই কাজ শেষ করে চলে যায়, তাই এই সন্ধ্যের সময় ফ্ল্যাটে বারিনবাবু সম্পূর্ণ একা। বারিনবাবুর বয়স 70-এর ওপর। তার সঙ্গে পায়ে বাতের ব্যথাটাও কয়েকদিন ধরে বেশ ভোগাচ্ছে, তাই দরজা খুলতে একটু সময় লাগলো। দরজা খুলে অবশ্য পরিচিত মুখকেই দেখতে পেলেন, কিন্তু তাকে এর আগে এত বিধ্বস্ত তিনি কখনো দেখেননি। ফ্রিল্যান্স সাংবাদিক রজত গুপ্ত থমথমে মুখে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। রজত বারিনবাবুর পুত্র সম, তাই তাকে এই অবস্থায় দেখে কিছুটা অবাক হয়ে বললেন, এ কি রজত, তুমি? তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসে বসো। বারিনবাবুর আহ্বানে রজত দ্রুত ফ্ল্যাটের ভেতর ঢুকে এলো। বারিনবাবু তাকে বসার ঘরে নিয়ে এসে সোফায় বসতে বলে বললেন, বলো, কি ব্যাপার? তোমাকে দেখে তো বুঝতে পারছি যে সিরিয়াস কিছু একটা হয়েছে। রজত সোফায় বসে থমথমে মুখে বলল, প্রশান্তদার খবরটা শুনেছেন? বারিনবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কই, আমি তো কিছুই শুনিনি। আজ সকালে একবার প্রশান্তকে কল করেছিলাম, কিন্তু ওর মোবাইলটা তো সুইচ অফ বলল। আমি ভাবলাম অফিসের কাজে ব্যস্ত রয়েছে হয়তো, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে... আচ্ছা, কি হয়েছে বলো তো? রজত মুখটাকে আরো গম্ভীর করে বলল, গত পরশু প্রশান্তদা অফিস থেকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপর আর ফেরেননি। চমকে উঠে বারিনবাবু বললেন, সে কি বলছো তুমি? আমি তো কিছুই জানি না এসবে। দিন চারেক আগে একবার আমার সাথে দেখা হয়েছিল, দিব্যি স্বাভাবিক কথাবার্তাই তো বলল। সেই লোক কি করে... আচ্ছা, পুলিশে খবর দেওয়া হয়েছে? থানা, পুলিশ, হাসপাতাল, মর্গ এর কোনোটাই বাকি রাখা হয়নি। প্রশান্তদার স্ত্রী রেবা বৌদি একাই সব জায়গায় ছুটেছেন গত পরশু রাত থেকে। আমিও কিছুই জানতাম না। আজ সকালে বৌদি অসহায় হয়ে আমাকে ফোন করেন। তারপর থেকে এতক্ষণ আমি আর রেবা বৌদি বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি। তবে সেটাই শুধু সব কথা নয়, আরো কিছু আছে। বারিনবাবু এবার আরো অবাক হলেন। তারপর বললেন, আর কি আছে? প্রশান্তদার পরিচয় আপনি কি জানেন? কেন? ওই এসবিএস এন্টারপ্রাইজে তো অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে চাকরি করত, সেটাই তো জানি। ও তো আমাদের তাই বলতো। তোমার সামনেই তো বেশ কয়েকবার ওর ওই কোম্পানির কথা বলেছে। ওর অফিসের ফটো পর্যন্ত মোবাইলে দেখিয়েছে। ঠিক বলেছেন, আর রহস্যটা ঠিক এখানেই। রেবা বৌদি কিন্তু জানেন অন্য কথা। বৌদি জানেন প্রশান্তদা সিংহানিয়া বিজনেস সিন্ডিকেট এন্টারপ্রাইজের আধিকারিক নন। সর্বকল্যাণ বান্ধব সমাজ নামে একটা এনজিওর অন্যতম কর্ণধার। এবং লক্ষ্য করুন, দুটোরই অধ্যক্ষ এক,
SBS। ব্যাপারটা জেনে আমি রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, কিন্তু তখনও আমার হতবাক হওয়ার আরো বাকি ছিল, কারণ আজ আমি রেবা বৌদিকে নিয়ে ওই দুটো সংস্থারই হেড অফিস সহ আরো দুটো ব্রাঞ্চ অফিসে গিয়েছিলাম। কিন্তু দুটো সংস্থাতেই কোথাও প্রশান্ত রায় নামে কোনো আধিকারিক, স্টাফ, এমনকি পিয়ন হিসাবে কেউ নেই, কোনো দিন ছিলেন না। সর্বকল্যাণ বান্ধব সমাজে শুধু একবার প্রশান্তদা একটা 10,000 টাকার ডোনেশন দিয়েছিলেন কোন একটা সুব্রত মণ্ডল মারফত। সেই সুব্রত মণ্ডলও মাস 3 আগে একটা পথ দুর্ঘটনায় মারা গেছেন। এবার বলুন কি বুঝলেন? বারিনবাবু যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না। তিনি হতবাক কণ্ঠে বললেন, প্রায় 8 বছর ধরে প্রশান্তকে চিনি। ওই অঞ্চলে আসার পর থেকেই ওর সঙ্গে আমার আলাপ। তোমার সঙ্গেও তো আমি ওর আলাপ করিয়ে দিয়েছিলাম, তাও বছর 5 আগে। আমরা দুজনে রীতিমতো তো ওর বাড়িতে ওঠা বসা করেছি। কিন্তু আজ তোমার মুখে এসব শুনে আমি তো ওকে আর চিনতেই পারছি না। কেমন যেন চেনা মানুষ, অজ্ঞাত পরিচয় বলে মনে হচ্ছে। ও স্ত্রীকেও সত্যি কথাটা বলেনি। রেবা বৌদিও তাই বললেন। আর এখানেই শেষ নয়, প্রশান্তদা আমাদের যে অফিসে ফটো দেখিয়েছিলেন, আমি আমার এক বন্ধুর সাহায্যে সেই বিল্ডিংটা খুঁজে বের করেছি। সেখানকার চৌকিদার প্রশান্তদার ছবি দেখে চিনতেও পেরেছে। বিল্ডিং এর দোতলায় SBS লোগোর একটা অফিসও ছিল বেশ কিছুদিন, সেটাও বন্ধ হয়ে গেছে আজ প্রায় মাস 6 উপর। তারপর সে আর প্রশান্তদা বা ওই অফিসের কোনো স্টাফকে ওই বিল্ডিং এ কোনো দিন দেখেনি। আর দুই SBS সংস্থার ওই বিল্ডিং এর ঠিকানাতেও তাদের কোনো অফিস কোনো দিন ছিল না। প্রশান্তদার SBS এর লোগোর সঙ্গে আসল সিংহানিয়া এন্টারপ্রাইজের লোগোর বেশ কিছুটা মিল থাকলেও সেটা যে জাল, সেটা ওদের অফিস থেকে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কয়েকটা সূক্ষ্ম পার্থক্য তারা আমাকে দেখিয়েছে, যার থেকে বোঝা যায় ওই লোগোটা সত্যিই জাল। ওই বিল্ডিং এর অন্যান্য যে অফিস রয়েছে সেগুলোতে অল্প বিস্তর খোঁজ খবর নিয়ে বিশেষ কিছুই জানতে পারিনি। এবার কি অবস্থা? উনি তো এখন মানসিকভাবে পুরো বিধ্বস্ত। একে প্রশান্তদা গায়েব, তার উপর তার পরিচয় আর কাজ নিয়ে ধোঁয়াশা। আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলছিলেন যে এত বছরের বিবাহিত জীবনটাই একটা রহস্য আর ধাঁধা বলে মনে হচ্ছে এখন ওনার কাছে। আচ্ছা, ওই ওই গড়াই পাড়ার দিকে অজিত শাসমল বলে একটা লোক থাকে, তুমিও দেখেছো। প্রশান্তর বাড়িতে ওই লোকটার সঙ্গে আলাপ হয়েছিল। ওই লোকটার সঙ্গে প্রশান্তর খুব দহরম মহরম ছিল। ওই ওর কাছে একবার খোঁজ নিলে হয় না? রেবা বৌদি গত পরশু রাতেই গিয়েছিলেন। অজিত শাসমল তাকে বলে যে সে এ ব্যাপারে কিচ্ছু জানে না। আজ আমি আর বৌদি আবার ওর বাড়ি গিয়েছিলাম। বাড়ির সামনে দরজায় তালা বন্ধ। পাশের বাড়ির লোক জানালো গতকাল ভোরেই সে নাকি বাক্স প্যাটরা নিয়ে তালা দিয়ে বেরিয়ে গেছে, তারপর আর ফেরেনি। অজিত শাসমল ভাড়া থাকতো একাই। তার বাড়িওয়ালার কাছেও গিয়েছিলাম। দুটো বাড়ি পরেই থাকেন ভদ্রলোক। অজিত শাসমলের দেশের বাড়ির ঠিকানা আর মোবাইল নাম্বারটা নিয়েছি, কিন্তু ফোনে কল করে পাওয়া যাচ্ছে না, মোবাইল সুইচ অফ। ওর বাড়ির কাছে রিক্সা স্ট্যান্ডে খোঁজ নিয়ে জেনেছি গতকাল খুব ভোরেই নাকি ওই স্ট্যান্ড থেকেই স্টেশনের দিকে গিয়েছিল অজিত শাসমল। মনে হয় বাড়ির দিকে গেছে। আমি আগামীকাল একবার অজিত শাসমলের বাড়ির ঠিকানায় যাব। রেবা বৌদি হয়তো আগামীকাল একবার আপনাকে কল করবেন। উনি একেবারে ভেঙে পড়েছেন। আপনি যদি আগামীকাল একবার বৌদির সঙ্গে একটু থানায় গিয়ে ব্যাপারে খোঁজ খবর নেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর বলতে লাগে নাকি, আমি অবশ্যই যাব। দেখি দেখি আমিও এই প্রশান্ত সম্বন্ধে একটু এদিক ওদিক খোঁজ খবর নেব। তুমি তো যা বলছো তাতে তো আমি অবাক হয়েইছি। প্রশান্তর জন্য চিন্তাও হচ্ছে। ঘটনাগুলো কোনোভাবেই স্বাভাবিক নয়। আমাদের চেনা পরিচিত মধ্যে যারা প্রশান্তকে চিনত তাদের সঙ্গে কথা বলে দেখব। তবে তবে রেবার জন্য এই দুশ্চিন্তাটা হচ্ছে বেশি। ও আমাকে সকালে কল করলে আমি আমি অবশ্যই ওর সঙ্গে থানায় যাব। রজত আরো দু একটা প্রাসঙ্গিক কথাবার্তা বলে উঠে পড়ল। বারিনবাবু ফ্ল্যাটের বিল্ডিং এর থেকে বেরিয়ে নিজের বাইকে উঠল রজত। বাইক চালিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যেতে যেতে
রজতের মনে হলো কোনো গাড়ি যেন তাকে অনুসরণ করছে। বাইকের সামনের রিয়ার ভিউ মিররের দিকে এক মুহূর্ত তাকিয়ে রজত দেখল তার পেছন পেছন একটা কালো স্যান্ট্রো গাড়ি আসছে। রজত নিজের ফ্ল্যাট বিল্ডিংয়ে পৌঁছে গেল মিনিট 5 মধ্যেই। সে বাইক থেকে নামতেই পেছনের স্যান্ট্রো গাড়িটা হুশ করে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। গাড়ির আরোহীদের মুখ দেখতে পায়নি রজত, কিন্তু সামনে পেছনে মিলিয়ে ড্রাইভার সমেত জনাচারেক লোক যে গাড়িটাতে ছিল সেটা বুঝতে অসুবিধা হলো না রজতের। তাকে ফলো করা হচ্ছিল সেই ধারণাটা আরও যেন বেশি পাকাপোক্ত হয়ে উঠল রজতের মনে। কিন্তু কেন? প্রশান্ত তার অন্তর্ধানের পেছনে কোনো গভীর রহস্য বলে মনে হলো রজতের। ভোরের ট্রেনেই বিশালাক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দিল রজত। কলকাতা থেকে বিশালাক্ষীপুর ঘণ্টা 3 ট্রেন জার্নি। অজিত শাসমলের বাড়িওয়ালার কাছ থেকে তার দেশ গ্রামের যে ঠিকানা পেয়েছিল রজত, তা ওই বিশালাক্ষীপুরেরই। কিন্তু সেই ঠিকানায় পৌঁছে রীতিমতো হতাশ হতে হলো রজতকে, কারণ সেই ঠিকানাটা কোনো ব্যক্তিগত বাড়ির নয়, একটা সার্বজনীন ক্লাবের ঠিকানা। তাও আশেপাশে বেশ কিছু জায়গায় অজিত শাসমলের নামে খোঁজ খবর করল রজত, কিন্তু কোথাও এমন কাউকে পেল না যে এই নামের কাউকে চেনে। স্থানীয় পঞ্চায়েত অফিসেও খোঁজ খবর করে হতাশ হতে হলো রজতকে। এদিকে রজতের সবসময় মনে হচ্ছিল কেউ বা কারা যেন তার উপর নজর রাখছে, কিন্তু সেভাবে কাউকে ঠাহর করতে পারল না সে। ব্যর্থ মনোরথে ফেরার পথে বিশালাক্ষীপুর স্টেশনে এমন একটা মুখ হঠাৎ রজতের চোখে পড়ল, যাকে মনে হলো সে আসার পথে কলকাতা স্টেশনেও দেখেছে। দ্রুত লোকটার দিকে এগোতে গেল রজত, কিন্তু ঠিক সেই মুহূর্তেই স্টেশনে ট্রেন ঢুকে পড়ায় প্ল্যাটফর্মে ভিড়ের সুযোগ নিয়ে লোকটা সুট করে সরে পড়ল। কলকাতা স্টেশনে নেমে আর কাউকে দেখতে পেল না রজত। সেখান থেকে শিয়ালদহ এসে আবার ট্রেনে করে নিজের এলাকায় ফিরল রজত। রহস্যটার যেন কোনো তল পাওয়া যাচ্ছে না। চিন্তান্বিত মনেই নিজের ফ্ল্যাটে ফিরে এলো রজত। ফ্ল্যাটে ঢুকে সবে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়েছে রজত, এমন সময় তার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। রজত দ্রুত গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে বারিনবাবু দাঁড়িয়ে। বেশ বিধ্বস্ত লাগছে ভদ্রলোককে। রজত তাড়াতাড়ি তাকে ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে একটা চেয়ারে এগিয়ে দিল বসার জন্য। চেয়ারে বসেই ভদ্রলোক বললেন, একটু জল। রজত দ্রুত রান্নাঘরে গিয়ে জলের বোতল থেকে একটা কাঁচের গ্লাসে জল ভরে এনে বারিনবাবুকে দিল। বারিনবাবু ঢক ঢক করে সবটা জল খেয়ে নিলেন। ভদ্রলোক বেশ ঘাবড়ে গেছেন বোঝাই যাচ্ছে। জল খেয়ে একটু দম নিয়ে রজতের দিকে তাকালেন ভদ্রলোক। তার চোখের দৃষ্টি এখন যেন কিছুটা স্বাভাবিক বলেই মনে হচ্ছে। রজত জলের গ্লাসটা ফেরত নিয়ে সেটা তার রাইটিং টেবিলে রেখে বলল, এইমাত্র ফিরলাম আমি। অজিত শাসমলের কোনো হদিশ পাইনি। আমি ভাবছিলাম একটু পরে আপনাকে একটা কল করব, তা আপনি তো এসে গেলেন। তা বলুন, এদিকে কি অবস্থা? থানা থেকে কি বললো? বারিনবাবু একটু থেমে বললেন, সেই কথাই তো বলতে এসেছিলাম, তার মধ্যেই তো একটা ঘটনা ঘটে গেল। আমি আমি শুরু থেকেই শুরু করি। শোনো, সকালে রেবা কল করেছিল। প্রায় বেলা 11টার দিকে ওর সঙ্গে থানায় যাই। থানার বড়বাবুর সঙ্গে কথা টথা হয়। পুলিশও এখনো পর্যন্ত অন্ধকারে, প্রশান্তর কোনো খবরই তারা পায়নি। থানা থেকে আমি রেবাকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিতে যাই। তো রেবা আমাকে বলল, কাকাবাবু সকাল থেকে আমার সঙ্গে ঘুরছেন, একটু চা খেয়ে যান। আমি নিজের জন্য একটু চা করব, আপনিও একটু জিরিয়ে নিয়ে তারপরেই না হয় বাড়ি যাবেন। কিন্তু রেবাদের বাড়িতে ঢুকতে গিয়ে আমাদের তো চক্ষু চড়ক গাছ। দরজা ভাঙা, ঘরে ঢুকে দেখি ঘর একেবারে লন্ডভন্ড তছনছ অবস্থা। রেবা তাড়াতাড়ি করে ওদের বেডরুমের আলমারিটা দেখার জন্য দৌড়লো। আলমারিটাও দেখি গিয়ে ভাঙা, লকারের তালাও ভাঙা হয়েছে, কিন্তু টাকা গয়না কিচ্ছু নেওয়া হয়নি। কেউ যেন সারা বাড়ি তছনছ করেছে কিছু খোঁজার জন্য। এখন কি খুঁজেছে আমরা জানি না, শুধু প্রশান্তর ল্যাপটপ আর যাবতীয় পেন ড্রাইভগুলো ওরা নিয়ে গেছে।
আমি রেবার ওখান থেকে সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। আধ ঘন্টার মধ্যেই পুলিশ এসে যায়। ওদের যা রুটিন ইনকোয়ারি করার সেটা করে। আমাকে আর রেবাকে জেরা করে ওদের কাজকর্ম মিটিয়ে চলে যায়। তা আমার মনে হলো রেবার জীবন যখন তখন বিপন্ন হতে পারে, তাই অনেক বলে কয়ে ওর ওই এক খুঁড়তুতো ভাইকে কল করায়। যেদিন প্রশান্ত গায়েব হয়েছে সেদিন রাতের দিকে রেবার এই খুঁড়তুতো ভাইটি নাকি এসেছিল তার দিদির ডাকে। তো একে সাথে নিয়েই রেবা প্রথম দিন থানায় মিসিং ডায়েরিটা করতে গিয়েছিল। যাই হোক, রেবা সেই খুঁড়তুতো ভাই আসার পর ওকে আর রেবাকে বাসে তুলে আমি বাড়ি ফিরি। সকালে বেরিয়েছি, কাজের লোকও এসে ফিরে গেছে ফ্ল্যাটে তালা দেখে। তা গোবিন্দর হোটেলেই প্রায় বিকেলের দিকে একটু ডাল ভাত খেয়ে নিলাম। মনটা খুবই খারাপ লাগছিল। আমার পাড়ার ক্লাবে গিয়ে কয়েকজন পুরনো লোকের কাছে প্রশান্ত সম্বন্ধে খোঁজ খবরও করছিলাম। এরা সবাই প্রশান্তকে চিনত, যদিও এদের কারো কাছেই কাজে লাগতে পারে এমন কিছু জানতে পারেনি। তোমাকে কল করব কিনা ভাবছি, তারপরে মনে হলো একে তো তুমি বাইরে আছো, তারপর এসব কথা তোমাকে মোবাইল কলে ঠিক বলাটা ঠিক হবে বলে তো আমার মনে হলো না। তা ভাবলাম নিজে তোমার ফ্ল্যাটে এসেই সব কথা বলবো। কিছু সময় আগে একবার এসে আমি ফিরে গেছি। তোমার ফ্ল্যাটের দরজায় তালা দেখেই বুঝলাম যে তুমি এখনো ফেরোনি। ওই শ্রীদাস পার্কে কিছু সময় বসে আবার তোমার ফ্ল্যাটের দিকে এগোচ্ছি, হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে জনাতিন সন্ডা গন্ডা চেয়ারের লোক নেমে এসে সরাসরি আমাকে একবারে যাকে বলে চড়াও হয়ে পড়লো আমার ওপরে। আমি যেন ভুলেও প্রশান্তর ব্যাপারে কোনো খোঁজ খবর না করি, আর তার সাথে তোমার নাম করেও বললো আমি যেন তোমাকেও এইসব ব্যাপার থেকে দূরে থাকতে বলি, নইলে প্রশান্তর যা হাল হয়েছে ওরা ওই তোমার আমারও তাই হাল করবে। তারপরে গাড়িতে উঠে তারা আবার হুশ করে কোথায় চলে গেল। সেই থেকে আমার বুকের ভেতরটা ভয় ঢিপ ঢিপ করছে। তোমাকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না ভাই। গাড়িটার রং, মডেল নাম্বার কিছু মনে আছে? সত্যি বলতে কি, এই আকস্মিক ঘটনায় আমি কিছুটা ঘাবড়েই গিয়েছিলাম। গাড়ির নাম্বার নোট করার কথা মাথাতেই আসেনি। তবে গাড়িটার রং ছিল কালো, আর মডেলটা বোধ হয় ওই স্যান্ট্রো। রজত নিজের মনে মনেই বলল, মনে হচ্ছে সেই একই গাড়ি। তার মানে আমাদের ওপর নজর রাখছে। বারিনবাবু আবার বললেন, রজত দেখো, আমরা হলাম ছাপোষা মানুষ। প্রশান্তর অন্তর্ধানের এই ঘটনার সঙ্গে আমার মনে হয় বড় কোনো কিছুর যোগাযোগ আছে। আমার কথা ছাড়ো, আমি বুড়ো মানুষ, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় সেটা কখনোই অভিপ্রেত নয়। তাই বলছি রজত, এসব অনুসন্ধান এখানেই বন্ধ করে দাও। পুলিশ আছে, তারা তাদের কাজ করুক, তুমি আর এর মধ্যে মাথা গলিও না। লোকগুলোর চেহারা, তাদের আচরণ আমার কিন্তু মোটেই ভালো লাগেনি। রজত চোয়াল শক্ত করে বলল, রজত গুপ্তকে অত সহজে ভরকানো যায় না বারিনবাবু। আপনাকে মাঝ রাস্তায় এভাবে ওরা যখন হেনস্থা করেছে তখন বোঝাই যাচ্ছে যে আমি কোনো কাল কেউটের লেজে পা দিয়েছি তখন সেই কাল কেউটের ফোন আর না দেখা অব্দি আমি তম্ব না। আমার জেদ ওরা আরো বাড়িয়ে দিল, এর শেষ না দেখে আমি ছাড়বো না। ঠিক এই সময়ই রজতের ফ্ল্যাটের কলিং বেলটা আবার বেজে উঠল। রজত উঠে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে একজন দারুণ স্মার্ট চেহারার ফিটফাট পোশাকের মধ্য 40-এর এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। রজত দরজা খুলতেই ভদ্রলোক বললেন, সাংবাদিক রজত গুপ্ত? রজত সম্মতিসূচক মাথা নাড়তেই ভদ্রলোক বললেন, আপনার সঙ্গে একটু কথা ছিল, দরকারি। ভেতরে আসতে পারি কি?
রজত এক ঝলক লোকটাকে আপাদ মস্তক দেখে নিয়ে তাকে ভেতরে নিয়ে এলো। ভদ্রলোক ফ্ল্যাটের ভেতরে ঢুকে বারিনবাবুকে দেখে নিয়ে বললেন, আপনি তো বীরেন বিশ্বাস। বারিনবাবু অবাক বিস্ময়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি মানে আমাকে কিভাবে? ভদ্রলোক নিজেই টেবিলের সামনে আরেকটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। তারপর বললেন, আমাদের সব খবরই রাখতে হয়। এনিওয়ে, আমার নাম বিশ্বজিৎ মুখার্জি এবং আমি একজন আইবি এজেন্ট। এই হলো আমার আইডি। রজত অবাক হয়ে বলল, ইন্টেলিজেন্স পুরো এজেন্ট, কিন্তু আমার কাছে কেন? বিশ্বজিৎ মুখার্জি চেয়ারে বেশ জাঁকিয়ে বসে বললেন, কারণ আছে মিস্টার গুপ্ত। আপনি আর বীরেনবাবু গতকাল থেকে প্রশান্ত রায়ের ব্যাপারে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন, তাই আপনাদের প্রতি আমাদের আগ্রহ অটোমেটিক বেড়ে গেছে। রজত আর বারিনবাবু একে অপরের মুখ চাওয়াচাই করলেন। তারপর রজত বলল, প্রশান্তদা আমাদের বিশেষ পরিচিত, তাই তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা তার বন্ধু হিসাবে বিচলিত হয়ে পড়ব, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার সাথে আইবি সম্পর্কটা কি? বিশ্বজিৎ মুখার্জি একটা বাঁকা হাসি হেসে বললেন, প্রশান্ত রায় আরও অনেককেই চিনতেন, তার আরও অনেক বন্ধুস্থানীয় ব্যক্তিই ছিল, কিন্তু তারা কেউই আপনাদের মতো এত বিচলিত বা উদ্বিগ্ন হয়ে পড়েনি। রজতবাবু, আপনি তো রীতিমতো অজিত শাসমলকেও ধাওয়া করেছেন, তার সন্ধানে বিশালাক্ষীপুর পর্যন্ত গেছেন, কিন্তু কেন? আপনার আর সেই সঙ্গে বীরেনবাবুর এই বিষয়ে এত ইন্টারেস্ট কেন? আমি শুধু প্রশান্ত স্ত্রীর অসহায় অবস্থার কথা ভেবেই আমার সামর্থ্যের মধ্যে যেটুকু মনে হয়েছে তাকে সাহায্য করার চেষ্টা করেছি, তার বেশি কিছু নয়। দেখুন অফিসার মুখার্জি, আমি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট। আমার সাংবাদিকতার ধরনই ইনভেস্টিগেটিভ জার্নালিজম। প্রশান্ত তার পরিবারকে সাহায্য করার পাশাপাশি আমার উদ্দেশ্য এটাও রয়েছে যে এই রহস্যের উপর থেকে পর্দাটা সরিয়ে এনে আসল সত্যটা সবার সামনে আনা। প্রশান্ত তার পরিচয় এই গোলক ধাঁধাটার আমি সমাধান করতে চাই। বিশ্বজিৎ মুখার্জি হঠাৎ চোয়াল শক্ত করে বললেন, পারবে না মিস্টার গুপ্ত। এই রহস্যের মধ্যে অনেক জটিল রহস্যের সমীকরণ লুকিয়ে রয়েছে। সেই সমীকরণ ভাঙা আপনার সাধ্য নয়, পুলিশও কিছু করতে পারবে না। এটা আমাদের আইবির কেস। যাই হোক, আপনি যদি সত্যি এই রহস্যের উদ্ঘাটন চান তাহলে আমাকে মানে আইবিকে সাহায্য করুন কয়েকটা সত্যি কথা বলে। যেমন? জানতে চাইল রজত। বিশ্বজিৎ মুখার্জি বললেন, প্রশান্ত রায়ের কাছে একটা ডায়েরি আর একটা পেন ড্রাইভ ছিল। এই দুটো জিনিসের কথা সে নিজে আমাদের জানিয়েছিল। আমাদের যে অফিসার ওর সঙ্গে যোগাযোগ রাখতো সে মাস তিনেক আগে একটা দুর্ঘটনায় মারা যায়। তার কাছ থেকে পাওয়া একটা কডিফাইড ফাইলের ডিকোড করার পর আমরা জানতে পারি প্রশান্ত রায়ের কাছে থাকা সেই ডায়েরি আর পেন ড্রাইভের কথা, যা প্রশান্ত রায়ের আমাদের সেই অফিসারকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেসব তার হাতে আসার আগেই তার মৃত্যু হয়। এই কেসের দায়িত্ব এখন আমার হাতে, তাই আমি জানতে চাই সেই ডায়েরি আর পেন ড্রাইভ এখন কোথায়। এসব আপনি কি বলছেন? আমার আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তাছাড়া আমরা ডায়েরি, পেন ড্রাইভ এসবের ব্যাপারে কিছুই জানি না। প্রশান্ত কোনোদিন এসব ব্যাপারে আমাদের কাছে কিছু বলেনি। সত্যি বলছেন? কপালে ভাঁজ ফেলে জানতে চাইলেন বিশ্বজিৎ মুখার্জি। দেখুন, মিথ্যে বলার আমাদের কোনো কারণ নেই। সত্যি ডায়েরি বা পেন ড্রাইভের বিষয়ে আমরা কিচ্ছু জানি না। কিন্তু একটা কথা বলুন তো, প্রশান্ত রায়ের সঙ্গে আইবির কি সম্পর্ক? আর ওই ডায়েরি পেন ড্রাইভে আছেটা কি? আর প্রশান্ত দা নিখোঁজ হলেন কেন? সরি, তদন্তের স্বার্থে এসব কিছু এখনই আপনাদের জানানো যাবে না। তবে দরকার পড়লে আমি আবারও আপনাদের বিরক্ত করতে আসতে পারি। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু সত্যি কথা গোপন করবেন না। আপনারা সত্যি বললেই কিন্তু আপনাদের মঙ্গল।
কথাগুলো বলতে বলতে উঠে পড়লেন বিশ্বজিৎ মুখার্জি। আমরা সত্যি কথাই বলছি, দৃঢ়ভাবে জানালো রজত। ওকে দেন, আমি এখন আসি। গুড নাইট, পরে আবার দেখা হবে। কথা শেষ করেই বিদায় নিলেন আইবি এজেন্ট বিশ্বজিৎ মুখার্জি। বিশ্বজিৎ মুখার্জি বেরিয়ে যাওয়ার পর দরজায় ছিটকিনি লাগিয়ে ঘরে ফিরে এসে রজত চিন্তিত মুখে আবার চেয়ারে বসল। বারিনবাবু একটু বাথরুমে গেলেন। রজতের নজর পড়ল টেবিলের ওপরে থাকা বারিনবাবুর মোবাইলের দিকে। বারিনবাবু স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তার সাধারণ কিপ্যাডযুক্ত ফোন। মোবাইল কিপ্যাডে একটা স্টার টিপলেই মোবাইল আনলক হয়ে যায়। বারিনবাবুর মোবাইলটা আনলক করে তার কল লিস্টটা চেক করতে লাগলো রজত। এক জায়গায় এসে রজতের নজর একটু আটকে গেল, আর ঠিক তখনই রজতের নিজের মোবাইলটা বেঁচে উঠল। বারিনবাবুর মোবাইলটা নিজের টেবিলে রেখে রজত তার স্মার্টফোনটা তুলে নিল। কল করেছেন রেবা বৌদি। রজত কলটা রিসিভ করার সাথে সাথে মোবাইলের অপর প্রান্ত থেকে রেবা বৌদির গলা ভেসে এলো। ভাই রজত, একটা ফোন এসেছিল আমার মোবাইলে। যে কল করেছিল সে জানালো যে তোমার দাদা নাকি তোমাদের কাছে কোনো ডায়েরি আর পেন ড্রাইভ রেখে গেছেন। ওই ডায়েরি আর পেন ড্রাইভ যদি আগামীকালের মধ্যে ওদের হাতে তুলে না দিই, তাহলে ওরা তোমার দাদাকে মেরে ফেলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। ভাই, তোমার কাছে যদি সেরকম কিছু থাকে তাহলে ওগুলো নিয়ে কাল সকালের মধ্যে আমার ওই কাকার বাড়িতে প্লিজ একটু চলে এসো। কিছু তো বলো ভাই। বৌদি বিশ্বাস করুন, এরকম কোনো ডায়েরি বা পেন ড্রাইভ আমার কাছে নেই। তবে আমি চেষ্টা করছি খোঁজ করবার। প্রশান্ত দাকে বাঁচানোর জন্য যা যা দরকার আমি করব। যদি আমি সেরকম কোনো ডায়েরি বা পেন ড্রাইভের সন্ধান পাই তাহলে আমি আপনাকেই সবার আগে জানাবো। রেবা বৌদি রজতের কথা কতটা বিশ্বাস করলেন সেটা বোঝা গেল না, তবে কলটা কেটে গেল। রজত মোবাইলটা রাখা মাত্র বারিনবাবু বাথরুম থেকে ফিরে এলেন। রজত তাকে দেখে বলল, রেবা বৌদি ফোন করেছিল। বারিনবাবু বেশ আগ্রহের সাথে বললেন, কি বললো? একটু আগে ওনাকে কেউ ফোন করে ডায়েরি আর পেন ড্রাইভ চেয়েছে। আগামীকালের মধ্যে এই দুটো জিনিস দিতে না পারলে প্রশান্ত দাকে মেরে ফেলবে বলেছে। বারিনবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেদিকে লক্ষ্য করে রজত বলল, কি হলো বারিনবাবু, আপনার মুখটা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? আচ্ছা, আরেকটা কথা বলুন তো, আমাকে গতকাল আপনি বলেছিলেন যে সকালে আপনি একবার প্রশান্ত দাকে কল করে পাননি। আচ্ছা, প্রশান্ত দাকে আপনি কেন কল করেছিলেন? জানতে চাইছি এই কারণেই যে আপনার মোবাইলের কল লিস্ট বলছে তার আগের দিন সন্ধ্যেবেলায় প্রশান্ত দা একবার আপনাকে কল করেছিলেন এবং রাতেও আবার প্রশান্ত দা আপনাকে কল করেছিলেন এবং আপনাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। কি এমন দরকার ছিল যে এত ঘন ঘন আপনাদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতে হচ্ছিল? বারিনবাবু হাত দিয়ে মুখ ঢেকে চেয়ারে বসে পড়লেন। তারপর একটা হেরে যাওয়া দৃষ্টি নিয়ে রজতের দিকে তাকিয়ে বললেন, প্রশান্ত গত পরশু সন্ধ্যেবেলায় কল করে আমার ফ্ল্যাটে আসতে চায়। আমি তখন ফ্ল্যাটে ছিলাম, প্রশান্তকে ডেকে নি। প্রশান্ত আমার ফ্ল্যাটে এসে আমাকে একটা পেন ড্রাইভ দেয়। ও বলে খুব গুরুত্বপূর্ণ সরকারি জিনিস আছে এই পেন ড্রাইভে। প্রশান্ত আমায় জানায় এটা কে এসে নিয়ে যাবে তাও আমাকে রাতে কল করে জানাবে। রাতে আমাকে কল করে প্রশান্ত বলে যে চার্লি নামে কেউ এসে এই পেন ড্রাইভটা নিয়ে যাবে। সে নাকি আমাকে একটা ডায়েরি দেখাবে, যেটা প্রশান্তর ডায়েরি। সেটা সে দেখালে তবে আমি এই পেন ড্রাইভটা তাকে যেন দিয়ে দিই, নতুবা কোনোভাবেই যেন এই পেন ড্রাইভ হাত ছাড়া না করি। প্রশান্ত বলেছিল চার্লি খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু এক্স্যাক্টলি ঠিক কখন আসবে সেটা জানায়নি। সেই জন্যই আমি পরদিন সকালে প্রশান্তকে কল করার চেষ্টা করেছিলাম, যাতে সে আমাকে চার্লির আসার সঠিক সময়টা জানিয়ে দেয়। কোনো কারণে আমি বাড়ি না থাকলে তো চার্লি এসে ফিরে যেতে পারে না। কিন্তু তারপরে আর প্রশান্তর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তারপর সত্যি বলতে কি, প্রশান্ত নিরুদ্দেশ হওয়ার পর আমার মাথা থেকে বিভিন্ন ঘটনায় ওই পেন ড্রাইভ আর ডায়েরির ব্যাপারটা বেরিয়েই গিয়েছিল। এখন এই বিশ্বজিৎ বলে লোকটা বলার পর আমার মনে হচ্ছে ওই পেন ড্রাইভ আর ডায়েরি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রেবার কলের পর তো আমার এখন ভয় হচ্ছে, যদি প্রশান্ত বেঁচে থাকে তাহলে ওই পেন ড্রাইভ ওদেরকে দিয়ে আপনাকে প্রশান্তকে না বাঁচিয়ে নিয়ে আসি। চলো। আপনি জানেন কি আছে ওই পেন ড্রাইভে? আমি কি করে জানবো? আমি তো কম্পিউটার, ল্যাপটপ এসব ব্যবহারই করতে পারি না। হয়তো হয়তো সেই জন্যেই প্রশান্ত ওটা আমাকে দিয়ে গেছে, যাতে ওর মধ্যেকার গোপন বিষয়ে গোপনই থাকে। পেন ড্রাইভটা এখন আমার ফ্ল্যাটে আমার কাছে সযত্নে রাখা রয়েছে। আমি ওই বিশ্বজিৎ মুখার্জি লোকটার কথাবার্তা ঠিক ভালো লাগেনি, তাই ওর সামনে পেন ড্রাইভের কথাটা আমি চেপে গেছি। রজত নিজের হাত ঘড়িটা দেখে নিয়ে বলল, চলুন, আর দেরি করা ঠিক হবে না। আপনার ফ্ল্যাটে গিয়ে পেন ড্রাইভটা নিন। ওটাই এখন শেষ সূত্র। প্রশান্ত তাকে বাঁচানোর জন্য যদি ওই পেন ড্রাইভ ওদের দিয়ে দিতেও হয়, তার আগে দেখা দরকার কি আছে ওই পেন ড্রাইভে। রজত নিজের বাইকের পেছনে বাবুকে বসিয়ে দ্রুত তার ফ্ল্যাটে চলে এলো। বাবু নিজের আলমারির লকারে সযত্নে একটা ছোট বাক্সের মধ্যে পেন ড্রাইভটা রেখেছিলেন। সেটা তিনি রজতকে দিয়ে দিলেন। রজত সেটা নিয়ে বলল, চার্লি বলে যদি কেউ এর মধ্যে এই পেন ড্রাইভের জন্য আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করে, তাহলে আপনি তাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তাড়াতাড়ি বাবুর ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের বাইকে চড়ে আবার নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিল রজত। 5 মিনিটের পথ, কিন্তু পূর্বপাড়ার জায়গাটা একটু নির্জন। পূর্বপাড়ার বড় পুকুরের পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ পুকুরের উল্টো দিকের একটা গলি থেকে সেই কালো স্যান্ট্রোটা বেরিয়ে অতর্কিতে সজোরে ধাক্কা মারল রজতের বাইককে। রজত এর জন্য প্রস্তুত ছিল না, তার মনও পড়েছিল পেন ড্রাইভের দিকেই। এক ঝটকায় বাইক থেকে ছিটকে পড়ে গেল রজত। মাথাটা কোনো রকমে বেঁচে গেলেও হাতে পায়ে যথেষ্ট ব্যথা পেল সে। এরই মধ্যে গাড়ির থেকে নেমে এলো 4 জন লোক। তাদের মধ্যে চালকের আসন থেকে যিনি নামলেন তিনি আর কেউ নন, স্বয়ং বিশ্বজিৎ মুখার্জি। তার নির্দেশেই বাকি 3 গুন্ডা 2 জন এগিয়ে এসে রজতকে ধরে দাঁড় করালো রাস্তার ওপর। রজতের শরীরে বেশ কিছু জায়গায় ছড়ে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তৃতীয় জন এগিয়ে এসে রজতকে সার্চ করে তার প্যান্টের পকেট থেকে সেই পেন ড্রাইভের বাক্সটা বার করে নিল। সেটা সে বিশ্বজিৎ মুখার্জির হাতে দিতেই বাক্সের মধ্যে থাকা পেন ড্রাইভটা দেখে মুখে হাসি ফুটল বিশ্বজিৎ মুখার্জির। তারপর রজতের দিকে তাকিয়ে তিনি বললেন, এবার ডায়েরিটা দিন। আমার কাছে কোনো ডায়েরি নেই। আবার বাজে কথা। সত্যি আপনারা না বারবার আমাকে বাধ্য করেন নৃশংস হয়ে উঠতে। বলেই নিজের অনুচরদের হুমকি দিলেন বিশ্বজিৎ। এই তোরা একে ধরে গাড়িতে তোল, আমাদের জায়গায় নিয়ে গিয়ে এর মুখ খোলাতে হবে। তাতেও যদি কাজ না হয় তাহলে প্রশান্ত আর অজিতের মতো এরও ভবলীলা সাঙ্গ করে দিতে হবে। বুড়োটা তো আছেই, এ না বললে তখন বুড়োটার মুখ খোলাতে হবে। 2 গুন্ডা রজতকে ধরে টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে গেল, কিন্তু ঠিক তার আগেই অন্ধকার রাস্তায় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। হঠাৎ আড়াল থেকে কারা যেন গুলি চালাতে শুরু করলো। 3 গুন্ডা নিজেদের বাঁচানোর সময়টুকু পেল না। গুলিগুলো তাদের শরীরের বুকে পিঠে বিদ্ধ হতেই তারা সব রাস্তায় উল্টে পড়ে নিথর হয়ে গেল। বিশ্বজিৎ মুখার্জি দ্রুত নিজের রিভলভার বার করলেও প্রায় অন্ধকার ফুঁড়ে 2 জন রিভলভার ধারিয়ে এসে তার মাথায় রিভলভার ঠেকালো। আরো বেশ কয়েকজন রিভলভার হাতে রাস্তায় এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বিশ্বজিৎ মুখার্জির কাছ থেকে রিভলভার আর তার পেন ড্রাইভের বাক্সটা কিনে নিলেন। রজত যন্ত্রণাকাতর মুখে কিছুটা আশ্চর্য হয়ে বলল, আপনারা কারা? সেই ব্যক্তি রজতের দিকে এগিয়ে নিজের আইডেন্টিটি কার্ড আর প্রশান্ত রায়ের ডায়েরিটা বের করে তাকে দেখিয়ে বললেন, আমার নাম শিবাজি দত্ত, ওরফে চার্লি। চার্লি আমারই কোড নেম, কিন্তু এখন সেটার আর প্রয়োজন নেই। আমি একা চেষ্টা করেও বারিন বিশ্বাস পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ এরা সব শকুনের মতন তার আর আপনার ওপর নজর রেখেছিল। বাধ্য হয়ে আমার টিমকে নিয়ে আমাকে সময় আর সুযোগের জন্য অপেক্ষা করতে হচ্ছিল। আমি আইবির একটা স্পেশাল অপারেশনের দায়িত্বে রয়েছি। প্রশান্ত আর অজিত দুজনেই ইন্টেলিজেন্ট ব্যুরোর একজন এজেন্ট ছিল। আমাদের মধ্যে থেকেই কেউ কেউ সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে দেশের নানা রকম সুরক্ষা সংক্রান্ত গোপন নথি শত্রু দেশের কাছে ফাঁস করে দিচ্ছিল। প্রশান্ত আর অজিত ভুয়ো পরিচয় নিয়ে আড়াল থেকে তাদের অজ্ঞাত পরিচয় ফাঁস করে দেওয়ার কাজ করছিল প্রায় দীর্ঘদিন ধরে।
এসটিএস এর ভুয়ো অফিস আইবি থেকেই সেটা তৈরি করে দেওয়া হয়েছিল। সর্বকল্যাণ বান্ধব সমাজও এনজিওর ছদ্মবেশে আইবির এক কভার আপ, সেখানেও আমাদের এজেন্ট ছিল সুব্রত মণ্ডল। ইতিমধ্যে শত্রুপক্ষ প্রশান্তর মেল হ্যাক করে ফেলেছিল, তাই এই পেন ড্রাইভে সব তথ্য ঢুকিয়ে প্রশান্ত বারিন বাবুর কাছে দিয়ে গিয়েছিল, আর সেই সব ইনফরমেশন লিখে গেছিল ডায়েরিতে। ডায়েরিটাও দিয়ে গেছিল সহযোগী অজিত শাসমাল। প্রশান্ত জানতো ওর ওপর শত্রুপক্ষের নজর রয়েছে, তাই দুটো জিনিসকে দুই জায়গায় ছড়িয়ে দিয়েছিল সে। প্রশান্ত নিখোঁজ হয়েছে শুনেই ইনস্ট্রাকশন অনুযায়ী অজিত ডায়েরিটাকে আমার কাছে পাঠিয়ে দেয়, কিন্তু কাজ ছেড়ে ফেরার পথে সেও শত্রুপক্ষের হাতে ধরা পড়ে। এরা প্রশান্ত আর অজিতকে দুজনকেই মেরে ফেলেছে। প্রশান্তের স্ত্রীর ওপরে কড়া নজর রেখেছে, সুযোগ বুঝেই ওর বাড়িতে তছনছ করে সার্চ করে। রজত অবাক হয়ে শুনছিল। শিবাজি আরো জানালেন যে শত্রুপক্ষ ভাবতেই পারেনি যে ডায়েরিটা ইতিমধ্যেই ওনাদের হাতে চলে এসছে, এবং ওই ডায়েরি থেকেই শত্রুপক্ষের অনেক খবর ওনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। রজত আর বারিনবাবু নিজেদের অজান্তেই আইবিকে বিশাল সাহায্য করেছেন, এবং তার জন্য ডিপার্টমেন্ট ওনাদের কাছে কৃতজ্ঞ। এরপর শিবাজীবাবু জানালেন যে রজতের যেহেতু প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, তাই ওকে ওনাদের সঙ্গে যেতে হবে। শিবাজি দত্তের লোকেরা তার নির্দেশ মতো বিশ্বজিৎ মুখার্জিকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। একজন অফিসার লোকাল থানাকে খবর দিয়ে তাদের আসার ব্যবস্থা করলেন। রজতের বাইকটা ঠিক করে আবার তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পেলেন আরেকজন অফিসার। অন্য একটা গাড়িতে শিবাজি দত্ত একাই ড্রাইভ করে রজতকে নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে আবার তার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে গেলেন। রজতের মোবাইলটাও দুর্ঘটনায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা সুইচ অফ হয়ে গেছিল। ফ্ল্যাটে ফিরে সেটাকে একটু ঠিক করে চার্জে বসাতেই সেটা আবার সচল হলো। সচল হতেই রিংটোন বেজে উঠল। রজত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বারিনবাবুর উদ্বিগ্ন গলা শোনা গেল। আরে রজত, কখন থেকে তোমায় কল করছি। আমার এখান থেকে তুমি বেরোনোর পর থেকে তো আমি সমানে টেনশন করে যাচ্ছি। এভাবে কেউ মোবাইল সুইচ অফ করে রাখে নাকি? টেনশনে আমার যে কি অবস্থা, একটু ভাবছিলাম তোমার ওখানে একবার যাই, কিন্তু এই রাতে ঠিক আমি সাহস পাচ্ছিলাম না। যাই হোক, তুমি ঠিক আছো তো? আবার আবার নতুন কিছু ঘটেনি তো? হ্যাঁ, সব ঠিক আছে, আমি ঠিক আছি। রহস্যের জট এখন সম্পূর্ণ খুলে গেছে, সব অন্ধকার দূর হয়ে গেছে। তবে প্রশান্ত দা বেঁচে নেই, তাকে আমরা হারিয়েছি। তবে তার জন্য আমরা গর্ব করতে পারি। দেশের একজন বীর সন্তান ছিলেন তিনি। অনেক কিছু ঘটেছে এর মধ্যে, সব কথা তো মোবাইলে বলা সম্ভব হবে না। আপনি এখন নিশ্চিন্তে থাকুন। আমি আগামীকাল সকালেই আপনার ফ্ল্যাটে গিয়ে আপনাকে সব কথা বিস্তারিতভাবে বলবো। এখন একটু বিশ্রাম দরকার, খুব ক্লান্ত লাগছে। বারিনবাবুকে শুভরাত্রি জানিয়ে কলটা কেটে দিল সাংবাদিক রজত গুপ্ত। শুনছিলেন দেবাশিস মজুমদারের কলমে অজ্ঞাত পরিচয় গল্প অবলম্বনে অন্তর্ধান রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, সুদীপ্ত, জয় দাস, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।